উড়ান পাঠশালার তরফ থেকে আমরা যে এসএলএসটি ক্লাস করাচ্ছিলাম, আজকের পর্ব হচ্ছে হিস্ট্রি। এবং হিস্ট্রি এমন একটা পর্ব যে পর্বটার মধ্যে প্রচুর প্রশ্ন তো আসেই, এবং সঙ্গে সঙ্গে আমাদের কতগুলো টার্মস নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তাহলে সুলতানি যুগের সাহিত্য, সুলতানি যুগের আমাদের কি বলবো ওই ঐতিহাসিকগণ, সুলতানি যুগের স্থাপত্য কীর্তি, সুলতানি যুগের অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো সব আমরা এই পর্বটার মধ্যে আলোচনা করে নেব। বেশ, তাহলে আমরা দেখে নিচ্ছি সুলতানি যুগের প্রশাসনিক ব্যবস্থা। তাহলে সুলতানি যুগের প্রশাসনিক ব্যবস্থাটা ঠিক তোমরা যেরকম ভাবে মৌর্য যুগ পড়েছো বা গুপ্ত যুগ পড়েছো তার সঙ্গে সিমিলারিটিস আছে। মানে রাজাই হচ্ছে সমস্ত ক্ষমতার কেন্দ্রে, রাজাকে কেন্দ্র করেই সবকিছু এখানে আবর্তিত হয়, এটা মাথার মধ্যে ঢুকিয়ে নেবে। ঠিক বলছে আমাদের কেন্দ্রীয় শাসনের শীর্ষে ছিলেন আমাদের সুলতান। কেন্দ্রীয় শাসনের শীর্ষে ছিলেন হচ্ছে সুলতান। এই যে কেন্দ্রীয় শাসনের শীর্ষে আমরা সুলতানকে বললাম, মানে সুলতানি হচ্ছে অল ইন অল, সুলতান হচ্ছে ক্ষমতার শেষ কথা। এখানে মন্ত্রী পরিষদ আছে, সব ঠিক আছে, একটা বিচার বিভাগ আছে, একটা আমাদের কি বলবো প্রদেশের ব্যাপারও আছে, কিন্তু এখানে উনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। এবং উনি যেটা দেখছেন সেটা হচ্ছে কোরআনের নির্দেশ অনুযায়ী শাসন পরিচালনা করতেন। এটাই তাকে বলা হয়েছিল আমাদের প্যান ইসলামিজম, মানে হচ্ছে একেবারে ইসলামবাদের ধারণা অনুযায়ী খলিফার অধীনস্থ ছিলেন। সুলতানকে পরামর্শ দানকারী হিসেবে রাজকার্য পরিচালনার সহায়তা করতেন উজির। তাহলে উজির হচ্ছেন যিনি প্রধানমন্ত্রী, তিনি হচ্ছেন আমাদের উজির বা ওয়াজির, তাই তো। সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনার জন্য সাম্রাজ্যের কেন্দ্রীয় শাসন ব্যবস্থার পাশাপাশি প্রাদেশিক বা আঞ্চলিক ক্ষেত্রেও বিভিন্ন বিভাগের একটা অস্তিত্ব ছিল। তাহলে প্রথমে রাজা বা সুলতান, আর তার আন্ডারে যিনি রয়েছেন তিনি হচ্ছেন ওয়াজির। বেশ, এবার দেখো দপ্তরের প্রধান আর কাজ প্রতিষ্ঠাতা দিয়ে ভাগ করে দিয়েছি। দেওয়ানি ওয়াজিরাত, তিনি উজির বা ওয়াজির মানে প্রধানমন্ত্রী। তার কাজ হচ্ছে, দেখো এই প্রধানমন্ত্রীর কাজটা কি থাকছে, রাজস্ব আদায়, প্রশাসন, অসামরিক প্রশাসন, প্রয়োজন বিশেষের সামরিক প্রশাসনের তত্ত্বাবধান। এখানে তোমাদের যেটা মনে রাখতে হবে মেনলি সেটা হচ্ছে ওনার প্রশাসনের কাজটা প্রধান। তাহলে পুরোপুরি সুলতানকে অ্যাডমিনিস্ট্রেশনে বা প্রশাসনে যিনি হেল্প করতে এলেন তিনি হচ্ছেন ওয়াজির, তাই তো। ওয়াজির-ই আজম যে কথাটা বলা হয়, মানে তুমি হলেন আমাদের ওই যে প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীর মধ্যে শ্রেষ্ঠতম, তাই তো, এই টার্মস ইউজ করা হয়। আবার দেখো অসামরিক প্রশাসন, যেখানে অ্যাডমিনিস্ট্রেশনের যুদ্ধ বিগ্রহের কোনো ব্যাপার নেই, একইভাবে রাজস্ব আদায়। তাহলে বোঝা যেতে পারে যে যিনি সুলতানের ডেপুটি হিসেবে কাজ করছেন, ঠিক আছে, পুরোপুরি ডেপুটি হিসেবে উনি কাজ করছেন। বেশ, এবার তারপরে আসছে দিওয়ানি আর্টস। এবার এই যে দিওয়ানি আর্টস যার কথা আমরা বলছি, যাকে আমরা ইংরেজিতে বলি চিফ অফ দ্য মিলিটারি গভর্ন, তারও একটা বড় ভূমিকা ছিল। এবং তার যে দপ্তর ছিল তাকে আমরা বলতাম আরিজ-ই মামালিক। কি নাম বললাম? আরিজ-ই মামালিক। বেশ, এই সামরিক দপ্তরটির প্রতিষ্ঠাতা ছিলেন বালবান। সেনা সংগ্রহ, বেতন নির্ধারণ, যুদ্ধের সরঞ্জাম সংগ্রহ, সেনাদলের যোগ্যতা, কর্মদক্ষতা, এগুলো সব কাজ করতেন। তাহলে যেটা আমরা দিওয়ানি আর্টস বলছি সেটাই কিন্তু আবার মুঘল যুগে কি হয়েছে, মুঘল যুগে এই পোস্টটার নাম হয়েছে মীর বখশি। তাহলে মীর বখশি আর দিওয়ানি আর্টস এর কাজটা এক। তাহলে সেনাদের বেতন নির্ধারণ রাজা বা সুলতান বা ওয়াজির করছেন না, করছেন উনি, তাই তো। এবং সেনাদের মধ্যে তাদের পোটেনশিয়ালিটি কি আছে, মানে কর্মদক্ষতা কি আছে, ঠিক আছে, সেগুলোর উপরে তাদের বেতন নির্ধারণ করা সব ওরাই করতো, যেটা আমরা এখনো দেখতে পাই। এবার আসছে দিওয়ানি রিসালাত, যিনি হচ্ছেন প্রধান কাজীর কাজ করেন, সদরুস সুদূর বা প্রধান কাজী।
তাহলে দিওয়ানি রিসালাত মুঘল যুগে সদরুস সদর বলে পরিচিত হচ্ছে, যাকে আমরা বাংলায় বলি প্রধান কাজী। ধর্মীয় বিষয়ে প্রতিষ্ঠান সংক্রান্ত দপ্তর, এগুলোতে ওনার কাজ ছিল। এই দপ্তরের দায়িত্বের একটা কিন্তু পরিবর্তন ঘটে যায় আলাউদ্দিনের সময়। দিওয়ানি ইনসা, দিওয়ানি ইনসাকে আমরা দবিরি মামালিক বলতে পারি বা দবিরি খাসও বলতে পারি, আবার আমিরি মুন্সি বলেও পরিচিত ছিলেন। মুন্সি মানেই সেক্রেটারি, ঠিক আছে, ইনসা মানেই হচ্ছে সেক্রেটারি, তাই তো, ইংরেজিতে সেক্রেটারি বলি। সরকারি চিঠিপত্র, দলিল, দস্তাবেজ যোগাযোগের ভারপ্রাপ্ত ছিলেন তিনি। চিঠিটা কি বলছে, বিষয়বস্তু কি, সুলতানের কাছে কনভে উনিই করতেন। ব্যক্তিগত সচিব মানে পার্সোনাল সেক্রেটারি। ঠিক আছে, সেক্রেটারির কাজটা উনি করতেন। নেক্সট, এবার বারিদি মামালিক। এই বারিদি মামালিকটা হচ্ছে সিক্রেট এজেন্সি একটা, মানে যেখানে ওরা গুপ্ত খবর টবর ওরা নিত, ঠিক আছে। এই যার একে বলা হতো বারিদি খাস, মানে বারিদি মামালিক, আমরা যাকে বারিদি খাসও বলি, গুপ্তচর বিভাগ। এটা করেছিল কে? বলবন, এটা বলবন করেছিল। দিওয়ানি কাজী বা দিওয়ানি কাজা, যাকে আমরা কাজীউল কাজী বিচার বিভাগের দেখতো, দিওয়ানি কাজী, তাই তো, তার মানে কাজীউল কাজাতান বা কাজীউল কাজী বিচার বিভাগ দেখতো। দিওয়ানি বন্দেগান, দাসদের সহায়তার জন্য নির্মিত এই দপ্তরের প্রতিষ্ঠাতা ছিলেন আমাদের ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে, তাহলে বন্দেগানি চেহেলগান ইলতুতমিশ, আর দিওয়ানি বন্দেগান আমাদের ফিরোজ শাহ তুগলক। প্রাদেশিক শাসন ব্যবস্থা, সুলতান সাম্রাজ্যের কয়েকটি প্রদেশে বিভক্ত ছিল। প্রদেশগুলির শাসনকর্তাদের ওয়ালি বলা হতো। তাহলে প্রদেশের যারা শাসনকর্তা তাদেরকে কি বলা হতো? ওয়ালি। সমগ্র সুলতানি সাম্রাজ্য প্রথমার্ধে কতগুলো সামরিক অঞ্চলে ছিল, সেটা ইকতায় বিভক্ত হয়ে যায় এবং ইকতার শাসনকর্তাদের বলা হতো ইকতাদার বা মাক্তি। মুক্তি হয়ে গেছে মাক্তি। ঠিক আছে, শিখ বা জেলা, ঠিক আছে, শিখ বা জেলা প্রাদেশিকের মধ্যে একটা বড় ফাংশন। প্রদেশগুলি কতগুলো শিখ বা জেলায় বিভক্ত ছিল। শিখের প্রধানকে শিকদার বলা হতো। তাহলে শিকদারান মানে প্রধান শিকদার। ঠিক আছে, পরগনা, শিখগুলো মানে কতগুলো জেলাকে আবার কি করা হতো, কতগুলো পরগনায় বিভক্ত করা হতো। কতগুলো গ্রাম নিয়ে একটা বার পরগনা গঠিত হতো। পরগনার প্রধানকে বলা হতো আমিন। তাহলে পরগনার যিনি হেড তাকে বলা হতো আমিল, আর যিনি জেলা বা শিখের হেড তাকে শিকদার। ঠিক আছে, মনে রাখবে। গ্রাম হচ্ছে শাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তরে ছিল। হলো, গ্রামের শাসনভার ন্যস্ত ছিল গ্রাম সভা বা গ্রাম পঞ্চায়েতের উপরে। ঠিক আছে, ন্যস্ত ছিল হচ্ছে গ্রাম সভা বা গ্রাম পঞ্চায়েতের উপরে। এটা খুব ইম্পর্টেন্ট। চৌকিদার গ্রামের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্বপ্রাপ্ত ছিল। তাহলে সব সময় তাই যে এখনো আমরা দেখতে পাই গ্রামের দায়িত্ব যিনি নিতেন তাকে আমরা পঞ্চায়েতের কাছে আমরা পাঠিয়ে দিতাম, তাহলে গ্রাম পঞ্চায়েত দায়িত্ব নিত। আবার এখানে কি বললাম, চৌকিদার গ্রামের শান্তি শৃঙ্খলা রক্ষার ভার নিত। ঠিক আছে, তাহলে চৌকিদার আবার যেটা আমরা দেখতে পাই কোতোয়াল নিত নগরের ভার, আর গ্রামের ভার নিত চৌকিদার। গ্রামের রাজস্ব আদায় করতেন পাটোয়ারি নামক কর্মচারী। ঠিক, এবার বিচার বিভাগ। সুলতানি যুগের কেন্দ্রীয় বিচার ব্যবস্থার কেন্দ্রে ছিলেন স্বয়ং সুলতান, এটা আগেই বলেছিলাম। ঠিক আছে, মানে সবচেয়ে বড় পাওয়ারফুল ক্ষমতাটা বিচারের ক্ষেত্রে নিতে হচ্ছে স্বয়ং সুলতান। বিচার বিভাগীয় দপ্তরের নাম ছিল দেওয়ানি কাজা বা কাজী, তাই তো। কেন্দ্রীয় রাজ্য স্তরে শরীয়তি আইনের ব্যাখ্যাকার ছিলেন মুফতি। মুফতি হচ্ছে কেন্দ্রীয় সেন্ট্রাল, আর রাজ্য স্তরের দায়িত্ব নিত। আর গ্রামাঞ্চলে বিচারের দায়িত্ব ন্যস্ত ছিল গ্রাম পঞ্চায়েতের উপরে। ঠিক আছে, অর্থনীতি, সমাজ, দিল্লিতে রাজত্বকারী সুলতানদের মধ্যে আলাউদ্দিন খলজি সর্বপ্রথম জমি জরিপের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। মোহাম্মদ বিন তুগলকের দিওয়ানি আমিরি কহি কৃষি দপ্তর স্থাপন করেন। ঠিক আছে, আলাউদ্দিন খলজি তাই উৎপন্ন শস্যের অর্ধাংশ করেন, তা হ্রাস পায়। সুলতানি যুগের সমাজে মুসলিম, হিন্দু
এই দুই প্রধান ধর্মের মানুষের সহাবস্থান থাকলেও সমাজের বর্ণ বৈষম্য ছিল। অভিজাত গোষ্ঠী বা উলেমারা চূড়ান্ত ক্ষমতার অধিকারী ছিলেন, অপরপক্ষে ভারতীয় মুসলিমদের অবস্থা ছিল শোচনীয়। ওরা কি বলবো, কখনো আরবীয় মুসলিম ছিল না বা তুর্কি মুসলিম ছিল না, তার জন্য ওদের কিন্তু সেই সমাদরটা ছিল না, এটা মনে রাখবে। কর, ট্যাক্স, খারাজ বা ভূমি রাজস্ব, যেটা 1/5 কখনো আরো বেশি, এটা ফিরোজ তুগলকের সময় হয়েছিল। খামস, যুদ্ধে লুণ্ঠিত দ্রব্য, তার থেকে একটা ট্যাক্স দিতে হতো, খামস হলো। এটা যদি 1/5 দেয়, ঠিক আছে। আর জাকাত, জাকাত হচ্ছে 2.5%, এটা দরিদ্র মুসলমানদের জন্য দিত ধনী মুসলমানরা। আর জিজিয়া হচ্ছে মুসলিম ছাড়া ধরো বৌদ্ধ, জৈন, হিন্দু, এদের জীবন রক্ষার জন্য, ঠিক আছে, এদের জীবনটা রক্ষার জন্য বা এদের পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য একটা সিকিউরিটি ট্যাক্স নেওয়া হতো, যার নাম ছিল জিজিয়া। ঠিক আছে, মনে থাকবে এটা। তাহলে এই যে খারাজ, খামস, জাকাত, জিজিয়া, 4টে ট্যাক্সের কথা আমি এখানে বলে দিলাম। প্রত্যেকটা ট্যাক্সই কিন্তু যিনি জেনারেট করেছিলেন বা যিনি চালু করেছিলেন তিনি হচ্ছেন আমাদের ফিরোজ শাহ তুগলক। ঠিক বোঝা গেল? এবার দেখো আমরা ট্যাক্সে সেচ কর দেখবো। সেচ কর খুব ইম্পর্টেন্ট। সেচের জল ব্যবহারের জন্য ধার্য করা হতো, এবং আমি অনেকগুলো খালের কথা বলেছিলাম ফিরোজ শাহ তুগলকের সময়। যমুনা ফিরোজাবাদ খাল, হ্যান্সি ক্যানেল, শতদ্রু ঘরঘরা ক্যানেল, এগুলো বিখ্যাত ছিল। চারাই, চারাই আলাউদ্দিনের সময় চালু হয়েছিল। সেটা হচ্ছে পশুটা যেখানে যেখানে গিয়ে ঘাস খাবে তার জন্য সেই ব্যক্তির হয়ে তোমাকে ট্যাক্স জমা দিতে হবে। আবার ঘড়ি, তুমি যে একটা বাড়ি বানিয়েছো, বাড়িতে থাকবে, কিন্তু আমরা এখনো দিই, সেই ঘরের ট্যাক্সটা দিতে হতো, গৃহকর। আর বাড়ি হচ্ছে আমদানি রপ্তানি শুল্ক, তুমি কি আনছো, ইম্পোর্ট এক্সপোর্ট করছো, সেই বস্তুটা দেখে তার উপর ট্যাক্সটা করা হবে। আচ্ছা, সোরা, সোরাটা কি? সোরাটা আমরা সেই সময় দেখতাম যে আমাদের ওই বারুদ তৈরি করার জন্য তখনও কোনো কনসেপ্ট আসেনি, কিন্তু কি বলবো, ওই ডিটারজেন্টের মতো সোডা ইউজ করা হতো, তাই সোডার একটা ভ্যালু ছিল। এইবার সামাজিক শ্রেণীবিন্যাস, আমি আগেই বলে দিয়েছিলাম যেটা, যে ভারতীয় মুসলিমদের অবস্থা শোচনীয় ছিল। আরবি প্রথম আর দুইয়ের টার্কি মুসলিমরা একটা প্রাধান্য পেত, কিন্তু ভারতীয় মুসলিম যেহেতু কনভার্টেড মুসলিম ছিল, তার জন্য স্বয়ং সুলতান এদেরকে বিশ্বাস করতেন না, বলছেন এরা হলো বিশ্বাসঘাতক, এরকম বলা হতো। ঠিক আছে, অভিজাতরা অহলি সাহিব বা সৈনিক বৃত্তিধারী উচ্চ পুরুষ এবং অহলি কালাম বুদ্ধিজীবী শ্রেণী বা উলেমা নামে পরিচিত ছিল। ঠিক, মুসলিম হলো। এবার এই যে যেটা বলা হচ্ছে সৈনিক বৃত্তিধারী উচ্চ পুরুষ, ঠিক আছে, এরা কিন্তু একটা, আবারও বলছি, একটা বড় পরিবার থেকে, ধরো সৈয়দ হজরত মোহাম্মদের বংশধর বলছে, ঠিক আছে, আফগানদের মধ্যে ধরো লোদি, এরকম জায়গা থেকে আসছে, বিলং করছে, তারাই পোস্টগুলো পাচ্ছে। লক্ষ্য করে দেখো কোনো ভারতীয় মুসলমান কিন্তু এটা পাচ্ছে না। মুসলিম সুলতান সমাজের সর্বোচ্চ স্থানাধিকারী ছিলেন, যেটা আমি আগেই বলেছিলাম, এবং সবকিছুই তিনি নিয়ন্ত্রণ করতেন। যেমন অভিজাত গোষ্ঠীর মধ্যে তুর্কি অভিজাত যারা ছিল, তার মধ্যে মালিক আর আমিররা সমাজের অভিজাত গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল। কারো পদবি, সারনেম যখনই মালিক বা আমির দেখছো, তখনই তুমি বুঝবে যে এরা টার্কি মুসলিম এবং খুব অভিজাত মুসলিম। ঠিক, ভারতীয় মুসলিম সমাজের জাতিভেদের মর্যাদা লাভের সত্যি কথা বলতে গেলে যোগ্য ছিলেন না। উলেমা, উলেমা এটা দিয়ে প্রশ্ন করে, ঠিক আছে, যে অভিজাত গোষ্ঠীর মধ্যে এরা বিলং করত এবং এরা বহু রকম ধর্মতত্ত্বের কথা বলতো এবং সুলতান তাকে এন্টারটেন করত, কিন্তু এক্সেপ্ট মোহাম্মদ বিন তুগলক এবং আলাউদ্দিন খলজি এই উলেমাদের বিশেষ এন্টারটেন করেনি। তারা বলেছিল আপ টু দ্য ট্যালেন্ট, যোগ্যতা থাকলেই কাজ পাবে, তাই তো। এরা কি ছিল, সাধারণ মানুষের কাছে আর রাজসভায় দুটো ক্ষেত্রেই বিরাট মর্যাদাধারী ছিল। তাদের মুফতি বলা হতো, কাজী বলা হতো, ইমাম বলা হতো, এবং এরা সবাই উলেমার অন্তর্ভুক্ত। ঠিক আছে,
এবার অ্যাডমিনিস্ট্রেশনে ওদের একটা প্রভাব ছিল। এবার আসলো দাস। দাস রাখবেই, মানে দাস কাজকর্ম করার জন্য রাখবেই, এবং দাসদের একটা গুরুত্ব ছিল। দাসদের মানে কিন্তু ঘেন্না করা হতো এরকম নয়। দাস যারা ভালো কাজ করতে পারতো, যদি বংশমর্যাদা ভালো থাকতো, তাহলে সেই মনিবের বাড়ির মেয়ের সঙ্গে তার বিয়ে হয়ে যেত। যেমন একটা ভালো এক্সাম্পল আমি দিচ্ছি, ইলতুৎমিশের সঙ্গে বিয়ে হয়েছিল ওনার মনিব মানে কুতুবউদ্দিন আইবকের মেয়ে শাহ তুর্কানের। ঠিক আছে, এই যে উদাহরণ দিতে দিতেই চলে এসছে, কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, বলবন সকলেই দাস ছিলেন, কিন্তু দাস থেকে ওরা যোগ্যতা বলে একটা জায়গায় পৌঁছেছিলেন, সুলতান হয়ে গেছিলেন। 1,80,000 ফিরোজ শাহ তুগলকের ছিল, আলাউদ্দিন খলজির 50,000 দাস ছিল। ঠিক, এবার দেখো সেই ভারতীয় মুসলিমের জায়গায় আমি ফিরে গেলাম সবচেয়ে নিচে, কারণ তারা, আমি কি বলেছিলাম, ধর্মান্তরিত মুসলিম। ফিরোজ শাহ তুগলক তারা ভারতীয় মুসলিমদের অবস্থার কিছুটা উন্নতি করে দেন ফিরোজ শাহ তুগলক। ঠিক, এবার রাজপুত গোষ্ঠীর একটা প্রাধান্য পেত হিন্দুদের মধ্যে। বলছে সেই সময় সরকারি হিসেব 95% হিন্দু, 5% মুসলিম, এবং এখান থেকে এই 95% হিন্দুদের জিজিয়া দিতে হতো, এবং কোথাও বেড়াতে গেলে, তীর্থ করতে যেতে গেলে খবর পেলে তাদের থেকে একটা ট্যাক্স দিত, পিলগ্রিমেজ ট্যাক্স, তাই তো এটাকে বলা হতো। আর জিজিয়া আকবর 1563 সালে এইটা তুলে দেয় তীর্থকর, 64 সালে জিজিয়া ট্যাক্স তুলে দেয়, মনে থাকবে। বেশ, দেখো এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের ব্যাপার ছিল, ব্রাহ্মণদের একটা প্রাধান্য ছিল, আমি আবারও বলে দিচ্ছি ছিল। কিরকম ছিল? শিক্ষার দিক থেকে ওরা খুব এগিয়ে ছিল, তারপরে যজমানি মানে পুজো আর্চা করার ব্যাপারটাতেও ওরা ছিল, এবং হিন্দুরা নাকি ভীষণ ভালো আতিথেয়তা করতো, ইবন বতুতার বর্ণনা ছিল। এখানে পর্দা প্রথা ছিল, সবসময় নারীদের বাইরে বেরোতে দেওয়া হতো না, বিধবা বিবাহের প্রচলন ছিল। ঠিক আছে, এবং সতীদাহ প্রথাও কোনো কোনো জায়গায় যে হয়েছে রাজপুতদের মধ্যে, সেটা ইবন বতুতা বলেছে। আর নারীদের প্রপার্টি পাবে এরকম অধিকারও ছিল। ঠিক আছে, তাহলে আমরা আজকে সমাজ, ঠিক আছে, প্রশাসনিক ব্যবস্থা সবকিছুই বললাম। সামনের দিন এখানে পতনের কারণ থেকে শুরু করে বাকিটুকু আমি স্থাপত্যটা একটু বলে দেবো, তাহলে আমাদের শেষ হয়ে যাবে। তাহলে তুগলক বংশ, সৈয়দ বংশ, লোধি বংশ করার পর আমরা ঠিক পরের পর্বে যেটা করলাম, সুলতানি যুগের প্রশাসনিক ব্যবস্থা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং সমাজ, তাই তো। সমাজের অবস্থান থেকে আমরা থেমে গেলাম, এবং তারপর থেকে আমরা আবার পরের ক্লাসে কন্টিনিউ করলেই তোমাদের সুলতানি যুগ পুরোপুরি শেষ হয়ে যাবে। উড়ানের তরফ থেকে, উড়ান পাঠশালার তরফ থেকে আমরা হিস্ট্রি ক্লাসের মেডিভেল প্রায় শেষ করে ফেলেছি। আগামী দিন মানে পরের দিনই আমাদের শেষ হয়ে যাবে। তোমরা আমাদের সঙ্গে থাকো, যারা এখনো সাবস্ক্রিপশন করনি, সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই করো। এবং আমাদের দেখো এই সাবস্ক্রিপশনের এটা দেওয়া আছে, লিঙ্কটা দেওয়া আছে, তোমরা ওটাকে একটু ফলো করার চেষ্টা করো। পুরোটাই বিনামূল্যে, এটা জানবে তোমরা, এবং তোমরা এই সুযোগটা গ্রহণ করো। নমস্কার।